ছিলেন? আচ্ছা, বাসায় তো সবাই প্র্যাকটিস করছেন, তাই না? আমরা গত ক্লাসে কি শিখছিলাম? শেপ শেপ চুজে অনেক কাজ শিখছি, তাই না? তো প্র্যাকটিস করছেন, কোনো প্রবলেম হয় না কারো? বলেন। আমরা লোগো ক্রিয়েট করাটা এখন দেখবো না। লোগো ক্রিয়েটে আমাদের লাইভ প্রজেক্ট আছে আমাদের কোর্স মডিউলে। শুধু লোগো না, আমরা বুশিয়ার বানাবো, লোগো বানাবো, ওগুলো সামনের দিকে বানাবো। আগে আমাদের টুলসের ইউজ গুলো পুরোপুরি ভাবে আমরা জানি, তারপরে আমরা কোন টুলস দেখা গেছে আপনাদেরকে এখনো শেপ ইউজ করা দেখানো হয়েছে, শেপ নিয়ে আরো অনেক কিছু বাকি আছে, তো ওগুলো দেখানো হয় নাই। এখন ধরেই যদি আমি ক্রিয়েট করা শুরু করি তখন আপনারা বুঝবেন না। এই জন্য আগে টুলস গুলো আমরা ক্লিয়ার হই, দেন ক্রিয়েট করব পরে। আমাদের কোর্স মডিউলটা কিছু লাইভ প্রজেক্ট আছে, দেখাই। স্কিন কালারটা যেরকম বুঝতে কিছু তো খুঁজেই পাই না। এই যে এগুলো হচ্ছে আমাদের লাইভ প্রজেক্ট। এগুলো কি, এখানে আমরা বিজনেস কার্ড বানাবো, ঠিক আছে? লাইভ প্রজেক্ট বলতে এখানে যতগুলো আছে, এই যে ভেক্টর ট্রেস, ফ্লায়ার, বুশিয়ার, বুক কভার, লোগো ডিজাইনও আছে, এগুলো আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? বিভিন্ন লোগো ক্রিয়েট করব। হ্যাঁ, আগে টুলস এর কাজগুলো শিখি, তারপরে আমরা এই প্রজেক্ট গুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? আর ভাবির যেটা প্রবলেম ছিল, একটা শেপ সেন্টার করা যায় কয়েক ভাবেই। একটা হচ্ছে অ্যালাইনমেন্ট করে করা যায়, অ্যালাইনমেন্টের অপশন আছে আলাদা, ওটা আজকে শিখবো, ওটা গত ক্লাসে দেখানো হয় নাই। আর আরেকটা হচ্ছে এখানে দেখেন সেন্টার পয়েন্টে একটা, মানে এটাই হচ্ছে সেন্টার। আমি যদি বরাবর এই যে মাউসটা নেই, একটা গাইড আসে, এই গাইডটাই হচ্ছে সেন্টার। আমি তারপরে এইভাবে নিয়ে নিলাম আরেকটা অবজেক্ট আমি আউটলাইন করি। এখন যদি আমি ডিভাইড দেই পাথফাইন্ডার থেকে, এই যে ডিভাইড দেওয়ার পরে আনগ্রুপ করতে হয়। ডিভাইড দেওয়ার পরে এটা কি হয়, গ্রুপ হয়ে যায়, সেটাকে আনগ্রুপ করতে হয়। আনগ্রুপ করে এই যে বাড়তি অংশটা কেটে দিলাম, এখন দেখেন দুইটাই ডিভাইড হচ্ছে। ডিভাইড করার পরে পাথফাইন্ডার থেকে ডিভাইড দেওয়ার পরে এটা গ্রুপ হয়ে যায়, তখন এটাকে আনগ্রুপ করে নিতে হয়, ঠিক আছে? আর কারো কোনো প্রবলেম গত ক্লাসের নাই? সবাই ভালো, অনেক ভালো কাজ পারে না? মোটামুটি ভালোই লাগলো, অনেকেই অনেক অ্যাসাইনমেন্ট দিয়েছেন। মোটামুটি কিছু অ্যাডভান্সও কাজ ছিল যেগুলো শেখানোই হয় নাই। ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা মোটামুটি সময় দিচ্ছেন, এটাই আমাদের বোঝার দরকার ছিল। সবারই শেখার আগ্রহটা এবং এটার পিছনে যে আপনারা সময় দিচ্ছেন, এটাই, এই জন্যই অ্যাসাইনমেন্ট গুলো দিতে বলা। যাই হোক, গত ক্লাসে আমরা কি কি শিখছিলাম? শেপস, কোর্স মডেলটা দেখি। গত ক্লাসটা আমাদের ছিল ক্লাস 2। ক্লাস 2 আমাদের পুরোপুরি শেষ হয় নাই, এই পর্যন্ত ছিল না? সিলেকশন টেকনিক্স এই পর্যন্ত, এটা কমপ্লিট করেছিলাম। আচ্ছা, সিলেকশন টেকনিক্স দিয়ে আমরা কি কি করছিলাম বলেন বলেন। মানে একই কালারের অনেকগুলো শেপ আমরা একসাথে সিলেক্ট করতে পারি। তারপরে এটা কি টুলস?
ম্যাজিক টুলস এর কাজ কি? একই কালারের গুলো সিলেক্ট হয়ে যায়। এই পর্যন্ত তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট সবারই, তাই না? আজকে কি কি শিখবো আমরা? অর্গানাইজিং অবজেক্টস, অ্যালাইনমেন্ট, ওয়ার্কিং গাইডস। এই তিনটা আগে শেষ করি। হ্যাঁ, গ্রুপ করতে হয় কিভাবে? কয়েকটা অবজেক্ট একসাথে গ্রুপ করতে হয় কিভাবে? গ্রুপ ইউনিট করলে তো এটা একটা অবজেক্ট হয়ে যায়। আমার অবজেক্ট কয়েকটাই থাকবে, বাট একটা গ্রুপে থাকবে। একটা গ্রুপ নিয়ে কথা বলা হয় নাই? আচ্ছা, বলা হইলেও আপনাদের হয়তো মনে নাই, আমি বলি। আমার এখানে কয়টা অবজেক্ট? 5টা। আমি এখন সিলেক্ট করলে কি হচ্ছে? একটা সিলেক্ট হচ্ছে। আমি সবগুলো সিলেক্ট করলাম, করার পরে রাইট বাটন ক্লিক করব, গ্রুপ। মানে গ্রুপটা আমরা বুঝি যে এই 5টা অবজেক্ট আমার একটা গ্রুপ হলো, একসাথে হলো। এখন আমি একটা মুভ করব, 5টাই মুভ হবে। একটার কালার চেঞ্জ করব, সবগুলোরই কালার চেঞ্জ হবে। এটাই হচ্ছে গ্রুপ। গ্রুপ কেন করতে হয়? আমার ধরুন আমরা একটা ক্যারেক্টার বানালাম, আমার ক্যারেক্টারটা আমি বানালাম, আমার চোখের বিভিন্ন অংশ আছে, তাই না? ব্রু আছে, মনি আছে, কয়েকটা অংশ না? এই চোখটা যখন আমরা কমপ্লিট করব, ওইটাকে আমরা একটা গ্রুপ করব। প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রেই আমার যেটা কমপ্লিট হয়ে যাবে ওটা আমরা গ্রুপ করে ফেলবো। ঠিক আছে? গ্রুপ করলে অনেক সুবিধা আছে। আর গ্রুপ না করলে, যেমন গত ক্লাসে, না এটা আপনাদের ব্যাচে না, আরেকটা ব্যাচে, যাই হোক, এটা অ্যালাইনমেন্টের সমস্যা হয়েছিল। যেমন আমি যদি এখানে এটা অ্যালাইনমেন্ট দিই, দেখেন কি হয়। এটা গ্রুপ করা, এটা যদি আনগ্রুপ করা থাকতো তাহলে কি হতো? সবগুলো একসাথে হয়ে গেছে। আর এটা যদি এখন গ্রুপ করা থাকে, এই যে আমি গ্রুপ করলাম কন্ট্রোল জি, গ্রুপের শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি। এখন আমি এক পাশে রাখি, এটা অ্যালাইনমেন্ট হয়ে যাবে পেজের। এখন আর সবগুলো মাঝখানে হয়ে যায় না একসাথে। তো যাই হোক, আমরা সব সময় যেটা আমাদের রেডি হবে ডিজাইনের ভেতরে, আমরা ডিজাইন করব কিভাবে? ছোট ছোট অবজেক্ট গুলো নিয়ে নিয়ে প্রথম ডিজাইন শুরু করব, যেটাই বানাই। ঠিক আছে? যেমন এইটাই দেখাই, এটাতে এই যে প্রথম আমরা এই দুটা বানাবো। কি করব? এই চোখ দুটা বানাবো, এই দুটাকে আমরা একটা গ্রুপ করে ফেলবো। তারপরে মানে একই রকম কালার কিংবা একই রকম অবজেক্ট, যেমন দুটা চোখ একই, তো কালার হয়তো দুই রকম, ভেতরে অনেকগুলো কালার থাকতে পারে, সাদা ভেতরে কালো, বাইরে অন্য কালার হতে পারে। তো এইগুলো আমরা গ্রুপ করে রাখবো। ঠিক আছে? সবাই অবশ্যই গ্রুপ করে রাখবো। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখানে এখন রাইট বাটন ক্লিক করলে গ্রুপ লেখাটা আসে। আবার আনগ্রুপ করবো কিভাবে? রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ। ঠিক আছে? আবার গ্রুপ থাকা অবস্থায় যদি একটা অবজেক্ট সিলেক্ট করতে হয়, কি করব? আমি এটা গ্রুপ করা, একটা অবজেক্ট ধরতেছি, সবগুলোই সিলেক্ট হচ্ছে। এখন আমি কি করব? আমার যদি একটা অবজেক্ট নিয়ে কাজ করতে হয়, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। এটা গত ক্লাসে দেখানো হয়েছে, তাই না? শুনেন, কাজ যেদিন যা দেখায় অনেকেই অ্যাডভান্স কাজ করে, অ্যাডভান্স না করে ওই দিনকারটা ওই দিন করাই ভালো। আপনি যেগুলো করতেছেন না ওগুলো স্কিপ হচ্ছে, এগুলো নেক্সট টাইমে আপনার প্রবলেম হবে। আমরা নেক্সট টাইমে ওগুলো নিয়ে কোনো ক্লাস করাবো না। ঠিক আছে? অ্যাডভান্স চিন্তা এত তাড়াতাড়ি না করে যতটুকু দেখি অতটুকু ভালোভাবে নেই। অতটুকু যদি আবার ভালোভাবে হয়ে যায়, তারপরে যদি আবার হাতে সময় থাকে, তখন আমরা অ্যাডভান্স ঘাটাঘাটি করব, নিজেরাই করব। ঠিক আছে? কিন্তু গত ক্লাসে যা থাকে, যেদিনের ক্লাসে যা থাকে ওটা ওই দিন আমরা শেষ করব। আপনারা শিখবেন, অবশ্যই সবাই যেন প্রপারলি শিখেন, আমরা সেটাই চাই। ঠিক আছে?
তাহলে আমরা একটা অবজেক্ট যদি সিলেক্ট করতে হয় ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করব। আমার যদি এই যে এখন এখানে কয়েকটা কালার আছে, আমার যদি শুধু এটা কালার চেঞ্জ করতে হয়, তখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ধরে সিলেক্ট করে ওটা কালার দিব, শুধু ওইটাই কালার চেঞ্জ হবে। এটা গ্রুপ থাকা অবস্থায়, তখন আর আনগ্রুপ করতে হয় না। অনেক সময় আনগ্রুপ করার পর আবার যদি গ্রুপ করতে যাই, তখন আবার প্রত্যেকটা অবজেক্ট সিলেক্ট করে পরে গ্রুপ করতে হয়। তো এটা আর অনেক ঝামেলা হয়, ঠিক আছে? কারণ ডিজাইন করার পরে আমরা যখন এই শেপটা নিলাম, পরে দেখা গেছে আমি যেখানটা শেপটা রাখবো আমার চোখে ওটা ভালো লাগতেছে না, কালার চেঞ্জ করতেই যেতে পারে। ভেতরে আমি লেখা দিব, লেখার স্টাইলটা আমার ভালো লাগতেছে না, আমি লেখাটা চেঞ্জ করব। তো সেই জন্য আমাদের যেমন আমি এটাকে ব্ল্যাক কালারটা দিলাম, কারণ আমার চোখে ভালো লাগতেছে না, এটা আমার গ্রুপ করা। তখন আমি কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল ধরে এই টেক্সটের উপর আমি ক্লিক করব, টেক্সটটা সিলেক্ট হবে, তারপর আমি কালার চেঞ্জ করব। কালো চেয়ে সাদাটা ফুটতেছে না এখানে, তো এইভাবেই, ঠিক আছে? আরেকটা কাজ করা যায়, আমার একটা অবজেক্টের উপরে আরো অবজেক্ট থাকতে পারে। একটা অবজেক্টের উপরে কয়েকটা অবজেক্টই হতে পারে ডিজাইনের জন্য। তখন আমরা যদি এই অবজেক্টটা নিয়ে কাজ করতে হয়, আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে তো করতে পারবোই, আবার এই অবজেক্টের উপরে যদি আমি ক্লিক করি, ডাবল ক্লিক, শুধু ক্লিক না, ডাবল ক্লিক করলে এই যে এখন দেখেন শুধু এই অবজেক্টের কালারটাই রিচ, বাকি প্রত্যেকটা পুরো ডকুমেন্টটা কি রকম কালারটা একটু ফেড দেখায়। তার মানে হচ্ছে আমি এখন যা কাজ করব শুধু এই অবজেক্টটাই, আমি যদি এইটাই মুভ করব, বাকিগুলো আমার মুভও হবে না, কিছুই হবে না। ডাবল ক্লিক, যে কোনো অবজেক্টের উপরে ডাবল ক্লিক, এটা কখন ইউজ করব, যখন আমাদের একটু মুভ করার দরকার হয়। এক কথায় এই শুধু আমি চাই এই অবজেক্টটা নিয়ে কাজ করতে, অবজেক্টটা নিচে থাকুক উপরে থাকুক সেটা প্রবলেম না, আমার ওই অবজেক্টের উপরে গিয়ে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে অন্য কোনো কিছুই আর চেঞ্জ হবে না, আপনি এখন শুধু এটা নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? আবার বাইরে ডাবল ক্লিক করব, বাইরে যে কোনো জায়গায় আগের মুডটা চলে আসবে, ঠিক আছে? নিচেরটার উপরে ডাবল ক্লিক করব, এখন আমি এটা মুভ করব, যা খুশি করতে পারবো, অন্য কোনটা কিছুই হবে না। তারপরে বাইরে ডাবল ক্লিক করব, ওইভাবেই থাকবে, ঠিক আছে? আপনারা ফটোশপ, ইলাস্ট্রেটরটা শেষ হওয়ার পরে তো অবশ্যই ফটোশপ শিখলেন, তাই না? লেয়ার কি বুঝেন কেউ? কিছুটা বুঝেন? বলেন, যতটুকু বুঝেন বলেন। মানে এক কথায় যদি বলি তাহলে প্রতিটা শেপই একটা একটা লেয়ার হয়, ঠিক আছে? আর লেয়ার, ইলাস্ট্রেটরের লেয়ার ছাড়াও কাজ করা যায়, লেয়ার নিয়েও কাজ করা যায়। ফটোশপে অবশ্যই লেয়ার নিয়ে কাজ করতে হয়। এখন লেয়ার নিয়ে কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা ফটোশপের জন্যই। ফটোশপে লেয়ার ছাড়া কাজ করা যায় না, লেয়ার লাগবেই, তো একটু খেয়াল করে দেখেন। লেয়ারের একটা প্যানেল আছে, প্যানেল কোথায় থাকে? এটা হচ্ছে লেয়ারের প্যানেল। লেয়ার আসলে ইলাস্ট্রেটরে ইউজ করলে হয়, না করলে হয়, কিন্তু কিছু কিছু কাজে দরকার হয়। যেমন আমি যদি এখন আমার এখানে কয়টা আর্টবোর্ড, 2টা আর্টবোর্ড, আর আমি এই পেজটায় যে কোনো একটা ডিজাইন বানালাম। আপনারা রিজম বুঝেন? রিজম সিভি, এক কথা আমরা বাংলাদেশে সিভি বলি, বায়োডাটা বলি। তো এগুলো আমরা এগুলোর অনেক কাজ থাকে, অনেক হিউজ কাজ থাকে এগুলোর।
এগুলো কয় পেজের হয়? বাংলাদেশে হয়তো এক পেজে দিয়ে দেয়, 2 পেজে দিয়ে দেয়, বাইরের কান্ট্রিতে কিন্তু কয়েকটা পেজ হয়। ঠিক আছে, আমাদের রিজনের অনেক কাজ থাকে, এগুলো করতে হবে। এগুলো আমাদের একাধিক পেজে হয়, এক কথায় একাধিক আর্টবোর্ড লাগে এই ডিজাইন গুলো করতে। তখন আমরা কি করব, এই পেজটায় যে প্রথম পেজটা যা বানাবো এটা একটা লেয়ারে রাখবো, পেজ 1 দিয়ে একটা লেয়ার করব, আবার দ্বিতীয় পেজের জন্য আবার লেয়ার 2, পেজ 2, লেয়ারের নাম চেঞ্জ করব, পেজ 2 দিব। লেয়ার থাকে কোথায়? এখানে। এখানে দেখেন একটাই লেয়ার, আমি প্রথমে লেয়ার নেই সেই জন্য একটা ডিফল্ট ভাবে একটা লেয়ারই থাকে। তার মানে আমি এখন যত কাজ করব এই একটা লেয়ারেই যাবে। আমি ইচ্ছা করলে আমার প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা লেয়ার করতে পারি, ফটোশপে এটা করতেই হবে, ইলাস্ট্রেটরে না করলেও হয়। আমি লেয়ারটা হাইড করা যায়, মানে আমি ওই লেয়ারে যা রাখবো ওগুলো হাইড করতে পারবো, আবার শো করতে পারবো। তো লেয়ারটা দেখেন, এই একটা লেয়ারের ভিতরে আবার এখানে যতগুলো অবজেক্ট আছে সবগুলো আছে এই লেয়ারটার ভিতরে। এই যে এই লেয়ারটা আমার গ্রুপ করা, এটা যদি আমি হাইড করি, ফটোশপে এই লেয়ার লাগবেই, প্রথমে আগে লেয়ার নিয়ে পরে কাজ করতে হবে। আমি ব্যাকগ্রাউন্ড একটা কালার নিব ফটোশপে, প্রথমে আগে লেয়ার নিতে হবে, তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারবো না, দিতেও পারবো না। ঠিক আছে, তো এটা আপনাদের জন্য লেয়ারটা ফটোশপে লাগবেই, এই জন্য বললাম একটু ভালো করে খেয়াল করেন। তো আরেকটা যদি লেয়ার নেই, এই যে নিউ, আমরা প্রথমেই বলা হয়েছিল আপনাদের যে কোনো নিউ সিম্বলটা কিরকম, আর্টবোর্ড যখন নিছি আমরা ওখানে নিউ সিম্বলটা কিরকম ছিল, এটারও ঠিক দেখেন একই রকম। তার মানে এখানে নিউ দিলে কি হবে, নিউ লেয়ার হবে, যেহেতু এটা লেয়ারের প্যানেল, আমি আরেকটা লেয়ার নিব। ঠিক আছে, এখানে কি লেয়ার 2 আসছে, আমি চাইলে এখানে ডাবল ক্লিক করে নেম দিতে পারি, আমার ডিজাইনের নেম দিব, আমি যেটা আমার ডিজাইনের নেম থাকবে আমি সেটা দিব। ঠিক আছে, যেটা যেভাবে দরকার ওভাবে দিতে পারবো। এখানে আরেকটা লেয়ার নেই, 3টা লেয়ার। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা এমনিতে যতগুলো অবজেক্ট নেই, হ্যাঁ, প্রথমে যে অবজেক্টটা নেই, যে শেপটা নিব, তারপরে যে শেপটা নিব, দুইটা শেপের মধ্যে আমার শেষের শেপগুলোর উপরে থাকে, ফ্রন্টে থাকে, তাই না? আর আগের শেপগুলো ব্যাকে থাকে। তো লেয়ারের ক্ষেত্রে যেটা হয়, আমার নিচের লেয়ারে যত যে অবজেক্টগুলো আমি রাখবো এগুলো ব্যাক সাইডে থাকবে, আর উপরের লেয়ারে যেগুলো থাকবে ওগুলো ফ্রন্ট সাইডে থাকবে। আমি ইচ্ছে করলে ওটার উপরে উঠাতে পারবো না যদি আমি লেয়ার উপরে না উঠাই। ঠিক আছে, এই জন্য লেয়ারের বিষয়টা আসলে একটা একটু যদি সহজ করে বলি, একটা মার্কেট প্লেস আছে যেখানে ডিজাইন করে শুধু রেখে দেওয়া যায়, ওটা একটা দোকানের মতো, ডিজাইন করে রেখে দিবেন, ওটা বিক্রি হইতে থাকবে। আপনি আপনার নাম দিয়ে একটা লোগো ক্রিয়েট করলেন, করে ওখানে রেখে দিলেন, তো যারা কিনবে একই ডিজাইন বারবার বিক্রি হতে থাকবে। তো যারা কিনবে তারা কি করবে, ওরা কাস্টমাইজেশন নিজেরাই করবে, আপনার নামের জায়গায় সে তার নামটা ইউজ করবে। আর শুধু আপনার কাছ থেকে তারা কি কিনবে, আপনার কনসেপ্টটা কিনবে, আপনার লোগো যে কনসেপ্টটা এটা কিনবে। শুধু লোগো না, সব ধরনের ডিজাইনই ওখানে সেল হয়। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে যখন ওখানে ডিজাইন গুলো আপলোড করা হয় তখন ওরা জিজ্ঞেস করে যে আপনি কি লেয়ার লেয়ার দিয়ে রেখেছেন না লেয়ার ছাড়া রেখেছেন। লেয়ার দিয়ে রাখলেও নিবে, সাবমিট করবে, লেয়ার ছাড়া হলেও সাবমিট করবে, কিন্তু আপনাকে মেনশন করে দিতে হবে। অ্যাকচুয়ালি ওরা চায় ক্লায়েন্টরা যখন কাস্টমাইজেশন করবে তারা যেন খুব সহজে করতে পারে। ঠিক আছে, তা আমরা যত ডিজাইনিং করব আমাদের এটাই খেয়াল রাখতে হবে, ক্লায়েন্টের যদি কাস্টমাইজেশন করার দরকার হয় তারা যেন খুব সহজে সেগুলো করতে পারে। ঠিক আছে, এই জন্যই আসলে লেয়ারগুলো। লেয়ারের আরেকটা বিষয় দেখেন, আমি এখন যে অবজেক্ট গুলো করবো আমার এই লেয়ারটা সিলেক্ট আছে, প্রত্যেক এই লেয়ারে যাবে। আবার আমি যে এই অবজেক্টে রাখতে, এই লেয়ারে রাখতে চাই, তাহলে কি করব, এই লেয়ারটাকে সিলেক্ট করে তারপরে কাজ করব। ঠিক আছে, তো আমাদের এখানে 3টা লেয়ার, 3টা লেয়ারে দেখেন পাশে 3টা কালার আছে। ঠিক আছে,
আমি এই লেয়ারে একটা অবজেক্ট বানাই, দ্বিতীয় লেয়ারে আরেকটা দেই একই অবজেক্ট, তৃতীয় লেয়ারে একই অবজেক্ট দেই। কালার কিন্তু একই, কিন্তু কিছু চেঞ্জ আছে, বলেন তো কি? সাইজ তো এটা ব্যাপার না, সাইজ আমি এখানে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমরা যখন সিলেক্ট করি তখন একটা কালার হয়, চারপাশে বর্ডার একটা কালার হয়। আমি যদি রাউন্ড, এটা কি এই টুলসটা কি টুলস? ইলিপস। এটা দিয়ে দেখাই তাহলে আরো সহজে বুঝতে পারবে। এই দেখেন তিন রকম কালার, সিলেকশন কালারটা। আমরা অনেক সময় যেটা হয়, অনেক সময় না, এটা অবশ্যই লাগবে আপনাদের, এই কালারটা কি সিলেকশন কালারটা ব্লু কালার। আমরা দেখা গেছে যে ডিজাইনটা করতেছি ডিজাইনের কালারও ব্লু, তখন আমার এই কালারটা যদি আমি ব্লু দেই, অবজেক্টের কালারটা যদি আমার ব্লু থাকে, তখন আমার বুঝতে সুবিধা হবে না অসুবিধা হবে? অসুবিধা হবে। এই জন্য আমরা কি করব, লেয়ার থেকে ডাবল ক্লিক করব লেয়ারের পাশে, এই যে এখানে লেয়ার ব্লু দেওয়া আছে, লাইট ব্লু, এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে? তো লেয়ার নিয়ে মোটামুটি সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন বুঝেন নাই কে বলেন? না, এতটুকু না, এটা ফটোশপ অনেক কাজে লাগে, ইলাস্ট্রেটর ইউজ করলেও হয়, না করলেও হয়। তবে এটার কিছু সুবিধা আছে, ওই সুবিধাগুলো আমরা যখন ওই যে লাইভ প্রজেক্টে ডিজাইন করব, মানুষের ক্যারেক্টার যখন বানাবো, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, গোপাল ভাঁড় কি এই ধরনের যত কার্টুন আছে, এগুলো প্রত্যেকটা কার্টুন ক্যারেক্টারের মধ্যে চারপাশে বর্ডারটা দেখবেন ব্ল্যাক কালার থাকে। কেউ খেয়াল করছেন কখনো? প্রত্যেকটা কার্টুনেরই চারপাশে বর্ডারটা দেখবেন ব্ল্যাক কালার থাকে। আচ্ছা, এটা আমরা কার্টুন একদিন বানাবো, বানানোর সময় দেখবো। ঠিক আছে? ওগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ তো, যাই হোক। তো আপাতত লেয়ার নিয়ে এতটুকুই থাক। আমি আগেই বলছি লেয়ারটা আসলে অত আপনি ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, তবে ফটোশপে অবশ্যই লাগবে। এটা কন্ট্রোল টি না, এটা এমনি সিলেক্ট করলেই আসে, সিলেক্ট করলে অবজেক্ট আসে। কন্ট্রোল টি হচ্ছে এটা ফটোশপের জন্য। আপনি ফটোশপের কাজ জানেন? আচ্ছা, ওটা ফটোশপের জন্য। এটা সিলেক্ট করার পরে এই যে বাউন্ডিং বক্সটা আসে, তারপরে আমি এই যে কোণায় ধরে ছোট বড় এগুলো প্রথম ক্লাসে দেখানো হয়েছে। টিউটোরিয়াল দেখে নেবেন, প্রথম টিউটোরিয়াল গুলো। তো লেয়ার নিয়ে সবাই কি ক্লিয়ার? এবার দেখব অবজেক্ট অ্যারেঞ্জ। আমি এটা কি করেছি বললাম না, এটার পরে আমি আপনাদেরকে অন্য একটা কাজ দেখাবো, এই জন্য এটা করলাম এরকম। ওকে, আমার এটা একটা অবজেক্ট, এখন আমি বাংলাদেশের পতাকা বানাবো, তো এই আমার কি করতে হবে, এটা এটার মাঝখানে দিতে হবে, তাই তো? আমি মাঝখানে দিলাম। মাঝখানে দেওয়ার পরে কি হয়েছে বলেন? অবজেক্টের কালার চেঞ্জ হয় নাই, অবজেক্টের নিচে পড়ে গেছে। অবজেক্টের কালার ঠিকই আছে, এই যে কালার দেখেন, এটা সিলেক্ট করা, এখানে রেড দেখাচ্ছে। ঠিক আছে? তার মানে অবজেক্টের কালার ঠিকই আছে, কিন্তু এটা নিচে পড়ে গেছে। কেন নিচে পড়ছে বলেন তো? এটা নিচে এই জন্যই পড়ছে, এই অবজেক্টটা আমাদের আগে বানানো ছিল,
আর এই অবজেক্টটা পরে বানানো হয়েছে এই জন্যই এটা নিচে, তো নিচে থেকে এটা আমার উপরে উঠাতে হবে। তো কিভাবে উঠাবো, আগে অবজেক্টটা সিলেক্ট রাখতে হবে। তো এখন দেখা গেছে আমার অবজেক্টে বাইরে ক্লিক দিলাম, আমার এটা সিলেক্ট করা নাই, নিচে আমার অবজেক্ট আছে বাট এটা সিলেক্ট করা নাই। এখন আমি যদি সিলেক্ট করতে যাই, আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো নিচেরটা? এটা আমি কিভাবে সিলেক্ট করব, আর নিচে যাব কিভাবে? আপনাদেরকে গত ক্লাসে দেখানো হয়েছে, শিফট ধরে বাইরে থেকে এভাবে ড্র্যাগ করলে কি হয়, ওই অবজেক্টটা সিলেকশন ছেড়ে দেয়, বাকি অবজেক্টগুলো সিলেকশন ধরে। ঠিক আছে? হ্যাঁ, তারপরে এখন নিচের অবজেক্টটা সিলেক্ট হয়েছে, এবার আমরা রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জে যাব, এখন আমরা ফন্টে দেব। এটা কি গত ক্লাসে দেখানো হয়েছিল? তারপর আপনারা পারেন না? হ্যাঁ, কিভাবে হবে বলেন? আচ্ছা, এখন যদি এটা আবার ব্যাক, তাহলে আমি ঠিক আছে, এটা গত ক্লাসে দেখানো হয়েছে, তারপর আপনারা আবার দেখাচ্ছি। তো কিভাবে উপরে উঠাবো সেটা তো সবাই ক্লিয়ার নাকি? কারণ আমি আরেকটা কাজ করলে না, এই অবজেক্টটা নিচের অবজেক্টটা আমি উপরে না উঠাই এটা যদি নিচে দিয়ে দেই তাহলে তো হয় নাকি? উপরেরটা নিচে দিয়ে দিলে, তাহলে এটা নিচে কিভাবে দিব? রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক। আগে কি করেছিলাম, নিচের অবজেক্টটা উপরে উঠাইছি, এখন উপরেরটা নিচে দিয়েছি। এটার শর্টকাট আছে, যে শর্টকাটটা কি, শর্টকাট গুলো আপনারা এইভাবে দেখে নেবেন। শিফট কন্ট্রোল, এই যে থার্ড ব্র্যাকেটের সেকেন্ডটা, ঠিক আছে, আর এটা হচ্ছে ফার্স্টটা। তো আপনি এগুলো শর্টকাট গুলো আস্তে আস্তে শিখবেন, দেখে নেবেন, কাজ করতে করতে শিখবেন। ওকে, এই যে আমি খুব সহজে যদি এভাবে দেই, ওকে। তো ফ্ল্যাগটা সম্পূর্ণই করি। এটা গ্রুপ করব কিভাবে? কন্ট্রোল জি। এই ফ্ল্যাগটা ছিল সোজা, এটা একটু বাঁকা, এটা উড়ে। যাই হোক, অ্যারেঞ্জ নিয়ে সবাই ক্লিয়ার মোটামুটি। অ্যারেঞ্জ কিন্তু অনেক কাজে লাগে, আপনার অবজেক্ট উপরে নিচে এরকম করতে হয়। অ্যারেঞ্জ সবাই ক্লিয়ার? অ্যারেঞ্জটা অ্যারেঞ্জ ছিল এটার মধ্যে, আমরা এটা শেষ করলাম। এখন কি দেখবো? অ্যালাইন এন্ড ডিস্ট্রিবিউশন অবজেক্ট। অ্যালাইনমেন্ট কি কে বলতে পারবেন? পারবেন কেউ? সবাই পারবো, হ্যাঁ, গুড। আমার এখানে 4টা অবজেক্ট। আমরা যখন ডিজাইন করব অবশ্যই আমরা এই যে পেজটার বাম পাশেও সব সময় অ্যালাইনমেন্ট সোজা রাখবো। হ্যাঁ, একটা অ্যালাইনমেন্ট রেখে আমরা কাজ করব, যাতে এটা এর বাইরে না যায়, ভেতরে না থাকে। ঠিক আছে? আবার উপরে ডানে নিচে সব দিকেই অ্যালাইনমেন্ট ঠিক রাখবো, তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর হয়। আমরা লিখি, শেড ইউজ করি, যাই করি, প্রথমত পেজটার অ্যালাইনমেন্ট আমরা ঠিক রাখবো, পেজের চারপাশে বর্ডারে আমরা অ্যালাইনমেন্ট ঠিক রাখবো। আর ভেতরে আমাদের অনেক অ্যালাইনমেন্ট দরকার হয়। তো আমরা যেটা করবো, আমার এখন এই অবজেক্টটা থেকে অবজেক্টটা একটু নিচে, এটা আরেকটু নিচে, এটা উপরে। আমার এখন আমি যদি এটা পুরোপুরি মিডলে রাখতে চাই, আমি একটা 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 ধরে করতে যাব, তাও হবেও না মিডল। তো সেক্ষেত্রে কি করব, আমরা 4টা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে সাব মেনুতেই অ্যালাইনমেন্ট অপশন গুলো আসে। ঠিক আছে? আবার অ্যালাইনমেন্টের একটা প্যানেলও আছে, আমরা প্যানেল থেকেও দেখব। না, গ্রুপ করলে তো গ্রুপ হয়ে যাবে, ওটা একটা অবজেক্টের মতোই থাকে। গ্রুপ থাকা অবস্থা হবে না। হ্যাঁ, গ্রুপ থাকা অবস্থা হবে কয়েকটা গ্রুপ যদি একসাথে দেই আমরা, তখন হবে। আমি যদি এটা গ্রুপ করে ফেলি, তো এটা পুরোটাই একটা একটা সিলেক্ট করলে তো আমার পুরোটাই সিলেক্ট হচ্ছে, তখন হবে না। ওকে, আনগ্রুপ।
এটা হচ্ছে অ্যালাইনের প্যানেল। আমরা এখান থেকেও করতে পারবো, আবার এখান থেকেও করতে পারবো। ঠিক আছে, এখান থেকে করি, দেখি কি হয়। সবগুলো হরিজন্টালি সেন্টার হইছে, আমরা কি করব, ভার্টিক্যালি সেন্টার করব। এইভাবে যে সেন্টারটা করব এটা কি ভার্টিক্যালি, তা আমরা এটাতে দিব ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। কি হইছে, সবগুলো মিডলে আসছে, মিডলে সমান। আর যদি আমি আপ দেই, সবগুলো উপরে সমান, আর নিচে দিলে নিচে সমান। এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। ক্লিয়ার সবাই অ্যালাইনমেন্ট কি? অ্যালাইনমেন্ট পারবো তো সবাই? অ্যালাইনমেন্ট করতে পারবো? আচ্ছা, এতক্ষণ আমরা কিসের অ্যালাইনমেন্ট করলাম দেখি। এখানে অ্যালাইনমেন্টের একটা অপশন আছে, এখানে একটা অ্যারো আছে দেখা যায়, আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে কি অ্যালাইন টু সিলেকশন, তার মানে কি হলো, আমাদের যতগুলো সিলেকশন করা ছিল অতটুকু সে অ্যালাইন করছে, তাই তো? আমি এই দুইটা, এটা হোয়াইট কালারের জন্য বোঝা যায় না, এটা কালার চেঞ্জ করি। এই দুইটা সিলেক্ট করলাম। এখন এখানে কি দেওয়া আছে, অ্যালাইন টু সিলেকশন। এখন যদি আমি হরিজন্টালিও সেন্টার দেই, তারপরে ভার্টিক্যালিও সেন্টার দেই, তাহলে কি হচ্ছে, এই দুইটা অবজেক্ট সিলেক্ট করা ছিল, এই জন্য এই দুইটা অবজেক্টের অ্যালাইনমেন্ট হচ্ছে, তাই না? তাই তো? আচ্ছা, এখন দেখেন, এখন যদি আমি এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পরে অপশনটা এমনিতেই আসে, তাই না? কিন্তু আমার যদি অবজেক্ট আমি গ্রুপ করে রাখি, গ্রুপ করে রাখার তার মানে কি দাঁড়ালো, আমি এখানে একটা অবজেক্টই সিলেক্ট করছি। এটা যেহেতু গ্রুপ একটাই, তাহলে আমি সিলেক্ট করাতে কি একটাই সিলেক্ট হচ্ছে। এখন কিন্তু এই মেনুটা আসতেছে না, আসছে? আসে না। তখন কি করতে হবে, আমি যদি পেজটার, এখন এটা নিয়ে আমি কি করতে পারবো, আমি দুইটা অবজেক্ট সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করতে পারবো। একটা অবজেক্টের তো কোনো অ্যালাইনমেন্ট করার কিছু না, আছে কি? নাই। তখন কি আছে, পেজের অ্যালাইনমেন্ট করা যায়। আমি পেজটার মিডলে রাখবো, পেজটার মিডলে রাখবো, কিংবা এক পাশে রাখবো, যেভাবে রাখি আমরা সচরাচর লোগো ক্রিয়েট করে সেটা আমরা পেজের মিডলেই রাখি, রেখে তারপরে জেপিজি করি, তখন দেখতে সুন্দর দেখায়। তো যাই হোক, আরেকটা কথা, হ্যাঁ হ্যাঁ সেটাই দেখাচ্ছি। তো আমরা এখন এটা পেজের মিডলে রাখবো, এখান থেকে চেঞ্জ করবো। এখানে কি লেখা, আর্টবোর্ড। পেজ বোর্ড তো এটা আর্টবোর্ড তো, তাই না? অ্যালাইন টু আর্টবোর্ড, এটাতে আমরা সিলেক্ট করবো। তো এখন দেখেন অপশন গুলো আসছে, এই অবস্থায় থাকলে অপশন গুলো আসে না, তার মানে এটা নিয়ে আর কাজ করার কিছু নাই। আর যখন এখানে দিব, এখন কাজ করার কিছু আছে। আমরা এখন কি করবো, হরিজন্টালি মিডলে দিব, পেজটার হরিজন্টালি মিডল নিছে, তারপর আবার ভার্টিক্যালি মিডল দেব। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে ডিজাইন কমপ্লিট হওয়ার পরে আমরা কমপ্লিট হওয়ার পরে আর্টবোর্ডের মিডলে রাখবো সব সময়, যে কোনো ডিজাইন। আমি যদি এইভাবে দেই, ক্লায়েন্টকে একটা জেপিজি দেই, এই অংশটা পুরোটা এরকম সাদা থাকবে, আর এই দিক দিয়ে একটু থাকবে, দেখতে কেমন লাগবে? আপনি চোখের দেখায় কতটুকু সমান করতে পারবেন, চোখের দেখায় কতটুকু সমান করতে পারবেন, কিন্তু এইভাবে 100% হবে। ঠিক আছে, চোখের দেখায় কতটুকুই করতে পারবেন। যাই হোক, আপনি যদি তারা বেশি থাকে অবশ্যই চোখের দেখায় করে ফেলবেন, আর যদি তারা কম থাকে, তো আমরা আর্টবোর্ডের অ্যালাইনমেন্ট কিভাবে করবো সবাই ক্লিয়ার? ওকে, অ্যালাইনমেন্ট নিয়ে এতটুকুই থাক, আরো যদিও ছিল, না হলেও চলবে। আচ্ছা, একটু দেখাই। তিনটা অবজেক্ট থেকে আমরা অ্যালাইন টু সিলেকশন দিয়ে দিব। আমার যদি এটাতে দেওয়া থাকে, আমি তিনটা দিয়ে পাঁচটা যতটাই সিলেক্ট করি, আমার এটা আর্টবোর্ডের অ্যালাইনমেন্ট নিবে সে। আমি আর্টবোর্ডের অ্যালাইনমেন্ট করবো না, আমি এখন তিনটা অবজেক্টের অ্যালাইনমেন্ট করবো। তাহলে আমার এটা অবশ্যই এখানে অ্যালাইন টু সিলেক্টটা দেখিয়ে দিতে হবে। ঠিক আছে,
তা আমি এখান থেকে সিলেক্ট করলাম। এখন দেখেন আমার এই দুইটা অবজেক্টের মাঝখানে যতটুকু গ্যাপ, এখানে গ্যাপটা বেশি না? আমি চোখের আন্দাজে কি কতটুকু গ্যাপ মিলাতে পারবো? পারবো? পারবো না। এই অবজেক্টটা বাদ দিয়ে এরকম একটা অবজেক্ট, এখন এখানে গ্যাপটা বেশি, এখানে গ্যাপটা কম, সেক্ষেত্রে আমরা কি করব? আমি চাই আমার গ্যাপ গুলো ঠিক থাকবে। এখানে আরেকটা অবজেক্ট আছে, আরেকটা অপশন আছে, অ্যালাইন টু কি অবজেক্ট। কি অবজেক্ট এখানে দেখেন, এখানে এখন কি কিছু আছে? কিছু নাই। আমি যখন এখানে দিব, এখন এখানে একটা অপশন আসছে, ঠিক আছে? এখান থেকে আমি 10 মিলি দেওয়া আছে, আমি 3 mm দিব। দেখেন কি হয়েছে, সবাই কি এটা বুঝতে পারছেন? এই দেখেন আমি এটা সিলেক্ট করে দিব, এটা কি অ্যালাইন টু কি অবজেক্ট, এটা সিলেক্ট করে এখানে আমি 3 mm টা কম হয়ে যায়, আমি 5 না একটু বেশি 7 দিব। 7 দিয়ে এখানে কি আমি এখন কিভাবে চাচ্ছি হরিজন্টালি অ্যালাইনমেন্টটা যেন ঠিক থাকে, তখন আমি এটা ইউজ করব। আর যদি ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট বলতে ভার্টিক্যাল আর হরিজন্টাল কি? হ্যাঁ, ওকে। তো আমরা এখন কিভাবে চাচ্ছি? লম্বা লম্বি। আচ্ছা, যদি হরিজন্টালি চাই অ্যালাইনমেন্ট ঠিক করতে, তখন এটা দিব। আর যদি ভার্টিক্যালি ঠিক করতে যাই, ভার্টিক্যালি ঠিক করতে এখানে একটা, তার নিচে একটা, তার নিচে একটা, তখন যদি আমাদের মাঝখানের স্পেসটা সমান রাখতে হয়, তখন দিব কি ভার্টিক্যালি। এখন আমরা হরিজন্টালি চাচ্ছি, এখানে একটা, এখানে একটা, তাই তো? আচ্ছা, আমাদের 7 mm দিলাম, তারপর আমি এটাতে ক্লিক করব। এখন দেখেন এই গ্যাপটা ঠিক যতটুকু, এই গ্যাপটাও অতটুকুই, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। আমরা এখন কি নিয়ে কথা বলতেছি? অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য। তা আমি তো অবজেক্ট অ্যালাইনমেন্ট করতে শিখলাম, এখন আমরা মাঝখানে গ্যাপের অ্যালাইনমেন্ট গুলো যাতে ঠিক থাকে। আমি আইকন বুঝি সবাই? আইকন কি বলেন? আইকন প্লেয়ার, হ্যাঁ, সিম্বল টাইপের আইকন। আমাদের ফেসবুকের আইকন কি? ওইটাই আইকন, ফেসবুকের আইকন ওইটাই, ঠিক আছে? তো আইকন হচ্ছে এগুলো। হ্যাঁ, আইকন আপনি যেটা বলছেন ওইটা ঠিক আছে, কিন্তু আমাদের ডিজাইনের ক্ষেত্রে আইকন হচ্ছে প্রত্যেকটারই সিম্বলটাকে আমরা আইকন বলি, এক কথায়, ঠিক আছে? তো আইকন নিয়ে কেন কথা বলছি? ও, আপনাদেরকে যদি দেওয়া হয় না, এরকম অনেক কাজ থাকে যে আমরা আমাদেরকে কয়েকটা আইকন ক্রিয়েট করে দেন, তো তারা হয়তো নাম লিখে দিবে, বিভিন্ন ধরনের আইকন থাকে, এরকম নাম লিখে দিবে যে আবার এটার আইকন দাও। তো আমরা তখন কি করব? আইকন গুলো ক্রিয়েট করব। তা আমি যখন এখানে 10-15টা আইকন রাখবো, হ্যাঁ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা রাখবো, তারপরে এখানে আরেকটা রাখবো, এখানে আরেকটা রাখবো, এবার যদি এলোমেলো করে রাখি কেমন লাগবে? ভালো লাগবে? দেখা গেছে মাঝখানের স্পেসটা ঠিক থাকবে না, এরকম এলোমেলো করে রাখলে ভালো লাগবে? চোখে আপনার ডিজাইন সুন্দর হোক বা না হোক, এটা যদি একজনের কাছে দেখতে ভালো লাগে, প্রেজেন্টেশনটা যদি ভালো হয়, তাহলে আপনার ডিজাইন ওকে। এবার দেখতে আপনার ডিজাইন ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা বড় বিষয় না, করতে করতে ভালো হবে, কিন্তু দেখতে যেন ভালো লাগে, প্রেজেন্টেশনটা যেন ভালো হয়। তো যাই হোক, এখন আমরা কি করব? আমাদের যদি এরকম অনেকগুলো আইকন করতে হয়, আগে প্রত্যেকটা আইকনকে গ্রুপ করে নিব, প্রতিটা অবজেক্ট গ্রুপ করে আমি প্রথমেই কি করব? এখান থেকে আগে মিডল করব, সবগুলো মিডল করে দেন অ্যালাইন টু কি অবজেক্ট। এখান থেকে আমার যতটুকু স্পেস রাখার দরকার মনে করব, রেখে আমি হরিজন্টালি দিলাম। এখন দেখেন আমার প্রত্যেকটা অবজেক্টের স্পেসটা সমান। এখন এই
এগুলো যদি আমি আরো কয়েকটা কপি করে দিই দেখতেও ভালো লাগবে। ঠিক আছে, গ্রুপ বলতে আমি এখানে যদি আমার এটার ভিতরে আরেকটা অবজেক্ট থাকতো, আমি যদি এটা গ্রুপ না করি, এখন দেখেন কি হয়। কি হয়েছে বলেন? ওটা বের হয়ে গেছে, ওটাকেও সে আরেকটা অবজেক্ট নিয়ে নিছে। হ্যাঁ, তো এই জন্যই আমার এখান থেকে আগে এটা এই দুইটাকে আমার গ্রুপ করে রাখতে হবে। একটা থাকলে তো সেখানে গ্রুপের কিছু নাই, একটা অবজেক্ট তো সে নিজেই, ওখানে তার কিছু নাই। আমরা গ্রুপ করার মানেটা কি, আমরা কয়েকটাকে একটা করে রাখতেছি, সেটাই তো। তো তখন তার গ্রুপ করার দরকার নাই। তো এই জন্যই এখন দেখেন আরেকটা বিষয়, আমাদের এই অ্যালাইনমেন্টটা ঠিক করলাম। এখন আমাদের ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমরা ঠিক করব। সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে আবার কোথায় যাব, কোথায় যাব, কি অবজেক্ট, কি অবজেক্টে গিয়ে এবার এই ভার্টিক্যালে দিবে। এতক্ষণ কি দিয়েছি, হরিজন্টাল, এবার ভার্টিক্যাল দেব। এবার আমাদের এই ঠিক এই স্পেসটা যতটুকু, এই স্পেসটা ঠিক অতটুকু, এখন দেখতে ভালো লাগবে। ঠিক আছে, অ্যালাইনমেন্ট সবাই ক্লিয়ার? বলেন। আরেকবার বলেন। আজকের ক্লাসে গাইড থাকবে, ওইদিন আমি গাইড বলার উদ্দেশ্য ছিল, ওই দিন একটু আইডিয়া দেওয়া ছিল, এটা অন্য কোন একটা কাজের উদ্দেশ্যে। একটু জোরে বল। হ্যাঁ হ্যাঁ, গাইড নিয়ে আজকেও থাকবে, আজকের ক্লাসে গাইড থাকবে, পুরোপুরি ক্লিয়ার হবে গাইড। ঠিক আছে, হ্যাঁ আপনি ওভাবে নিয়েও করতে পারেন। আপনি যেভাবে গাইড দিয়ে ইউজ করে, আমি যদি এখানে এখানে রাখি, আমি প্রত্যেকটা অবজেক্টকে এটার মিডলে রাখবো গাইডটার। এই যে এখানে আমি এটার মিডলে রাখতে পারি, প্রত্যেকটা অবজেক্টই আমি এখানে এইভাবে রাখতে পারবো গাইড দিয়ে। আর মিডল না রেখে যদি আমি এইভাবে, এই যে এইভাবে রাখতে পারবো। গাইড নিয়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন, অ্যালাইনমেন্ট ঠিক রাখতে পারবেন গাইড দিয়েও। আচ্ছা, অ্যালাইনমেন্ট ক্লিয়ার সবাই? ওয়ার্কিং গাইড, এই যে গাইড নিয়ে এখনই আসছে ক্লাস। আচ্ছা, গাইড নিয়ে আরো বিস্তারিত কিছু বলি। গত আগের ক্লাসে একটু ধারণা দেওয়া হয়েছিল। আপনি কি ব্রেক নেবেন কেউ? ঠিক আছে, একটু ব্রেক নেন। সবাই আসছে? আচ্ছা, আমরা এখন গাইড নিয়ে দেখবো। গত ক্লাসে গাইড নিয়ে কতটুকু দেখানো হয়েছিল? গাইড নিয়ে বলেন, কে কি বলতে পারেন? আচ্ছা, গাইড নিতে কোথা থেকে? রুলার, এটার নাম হচ্ছে রুলার। কন্ট্রোল আর দিলে রুলার আসে, এটা হচ্ছে রুলার বার, এটাকে বলে রুলার। রুলার থেকে এটা কি, এটাকে কি বলে? এটা তো ইঞ্চি, এটা রুল, এর অপশনটাকে কি বলে? রুলার ইউনিট। এটা হচ্ছে ইউনিট। ইউনিট থেকে এগুলো চেঞ্জ করা যায়, যেরকম ইচ্ছে ওরকম দেওয়া যায়, নিজের যা প্রয়োজন হয়। আচ্ছা, এখন গাইড নিয়ে আরো কিছু শিখি আমরা। গাইড গুলো এখন কিন্তু লক করা, লক করতে হয় কিভাবে জানি তো সবাই?
কন্ট্রোল অল্টার 2 দিলে লক আনলক হয়, লক হয় না। কন্ট্রোল 2 দিয়ে লক, হ্যাঁ, আর কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক। এখন এটা লক আছে। আর গাইডের ক্ষেত্রে লক আনলক হবে না, ঠিক আছে। গাইডের ক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করব, এই যে আনলক গাইড। এখন আমি আনলক করব। এখন দেখেন এটা সিলেক্ট হবে। এটাকে আমি ইচ্ছে করলে মুভ করে একটু এদিক ওইদিক, যেদিকে ইচ্ছে আমার প্রয়োজন হবে মুভ করতে পারবো। আবার আমি কি করব, আবার লক করে রাখবো। লক করে রাখবো যাতে এটা নড়ে চড়ে না যায়, ঠিক আছে। আমরা গাইড ক্রিয়েট করতে পারি। এখান থেকে তো আমরা হরিজন্টাল আর ভার্টিক্যাল নিতে পারি, কিন্তু চারপাশে তো একসাথে নিতে পারি না, পারি? এখন যদি চারপাশে নিতে হয় কি করতে হবে, আবার এইভাবে একটা দিতে হবে, আবার এইভাবে দিতে হবে, তাই না? এখন আমরা এটা দেখানো হয় না কিভাবে গাইড ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, সেটা কিভাবে করতে হয় এটা দেখানো হয়েছে, আপনাদের মনে নাই। তার মানে আপনারা যেদিন যা দেখানো হয় সেটা পুরোপুরি দেখেন না। আপনারা করেন কি, আরো অ্যাডভান্সে গিয়া ডিজাইন দেখেন, ডিজাইন করেন। যাই হোক, এগুলা দেখবেন। এই যে গাইড গুলো ক্রিয়েট করতে হয় কখন জানেন? একটা A4 সাইজের মধ্যে, একটা পেজের মধ্যে 3-4টা অংশ থাকে। বিভিন্ন বুশিয়ার তো বুঝি সবাই। বুশিয়ার মধ্যে কি থাকে, কয়টা বাস থাকে? 3টা থাকে, 2টা থাকে, বাইফোল্ড টাইফোল্ড অনেক রকমই হয়। তো এগুলো তখন গাইড আপনি বানাবেন, আপনি যে ডিজাইনটা করবেন অবশ্যই আপনার একটা মেজারমেন্ট দরকার আছে। আমি এর বাইরে যাব না, এর ভিতরে থাকবো এবং এখান থেকে শুরু করবো, এখানে শেষ করব, ঠিক আছে। অ্যালাইনমেন্ট অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার ডিজাইনের জন্য। ডিজাইনের লুকটা ভালো দেখতে যেন হয়, এই জন্য অবশ্যই অ্যালাইনমেন্ট করতে হবে। তো যাই হোক, আমরা এই যে এখানে আমি 3টা অবজেক্ট দিব। আমি বুশিয়ারের জন্য গাইড গুলো ক্রিয়েট করব, ঠিক আছে। আমি 3টা পেজে ডিজাইন করব। এখন আমি যদি এভাবে শুধু বর্ডার দিয়ে দেই তাহলে তো প্রিন্টে চলে আসবে। তখন আমার কি করতে হবে, এটাকে গাইড বানাতে হবে। গাইড বানাতে হয় কিভাবে, আগে আমি এগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে ভিউতে যাব। ভিউতে দেখেন গাইডের একটা অপশন আছে, এখান থেকে গিভ মি গাইড, শর্টকাট কি Ctrl+5। দেখেন এগুলো সব গাইড হয়ে গেছে। তাহলে গাইড আনলক লক কিভাবে ক্রিয়েট করতে হয় সবাই ক্লিয়ার? ভিউ থেকে করতে পারেন, কিন্তু আপনার কষ্ট করার দরকার। এখানে রাইট বাটন ক্লিক করলে আসতেছে। আবার রুলার আনতে হবে না। রুলার তাহলে আপনি এই গাইড গুলো এখান থেকে নিতে পারবেন। আপনি যদি এখান থেকে শুধু হরিজন্টালি আর ভার্টিক্যালি গাইড নিতে চান তখন রুলারটা লাগবে, ঠিক আছে। আর যদি ক্রিয়েট করতে হয় আর একটা নিজে যদি একটা গাইড মেক করতে চান তখন রুলার না হলেও হয়। তো সবাই পারবো তো গাইড কিভাবে ক্রিয়েট করতে হয়? ওকে, আর এটা আনলক করে লকই থাক। ওকে, আরেকটা আছে স্মার্ট গাইড। স্মার্ট গাইডটা এখানে, এই যে স্মার্ট গাইড, এটা আমি মার্ক উঠায় দিলাম। স্মার্ট গাইডের কাজ কি এখন দেখবো। আমি এই ডিজাইনটা এটার মধ্যে নিব, এটা কাছাকাছি নিব। আমি যদি একই সমান রাখতে চাই, হ্যাঁ, অ্যালাইনমেন্ট যদি ঠিক রাখতে চাই, আমরা কি অ্যালাইনমেন্ট এবং সিলেক্ট করে এখান থেকে করতে পারি, তাই না? কিন্তু আপনার ওখানে না গিয়েও অ্যালাইনমেন্ট করা যায়। ওখানে না গিয়ে কিভাবে করা যায়, আমি যখন অবজেক্টের কাছাকাছি যাব তখন অটোমেটিক আমাকে দেখাবে যে এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে টপ, সবই দেখাবে। সেটা দেখানোর জন্য এখানে ভিউ থেকে স্মার্ট গাইডটা, এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে, আবার নাও থাকতে পারে, এটাকে আমি মার্ক করে দিব, ঠিক আছে। দেখেন এখন মার্ক করা আছে স্মার্ট গাইড। এবার দেখেন আমি ডিজাইনটা যদি এটার কাছে নেই, দেখেন কি হচ্ছে।
ঠিক আছে, এই যে টপে দেখাচ্ছে, আবার যদি মিডল রাখতে চাই মিডলও দেখাবে, এটা বাইরে থেকে নিলে আরো সুন্দর হয়, এই যে মিডল। আবার যদি নিচে রাখতে চাই যে নিচে, আবার এইভাবেও যদি রাখতে চাই, অনেকভাবেই দেখায়। এগুলো আপনারা আসলে কয়েকটা শেপ নিয়ে বাসায় বসে বসে ট্রাই করে দেখবেন, এটা আরো অনেক সহজে অ্যালাইনমেন্ট হয়। ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য। ওকে, এটা হচ্ছে স্মার্ট গাইড। আরেকটা আছে গ্রিড। গ্রিডটা হচ্ছে তেমন দরকার নাই, তাও দেখাই। এই যে এটা হচ্ছে গ্রিড। গ্রিড দেওয়ার পরে এরকম আসে। আপনি এখান থেকেও আপনি যে যে গাইড দিয়ে দিয়ে যেটা করতেন ওটাই গ্রিড রেখে করতে পারেন। আমি এখান থেকে ডিজাইন এখান এই ইয়াতে রাখবো, আমি যেটা ইচ্ছে ওটা যে কোনো একটা এটাতে রাখবো, তারপরে এটাকে আবার এনে এই যে এখানে রাখবো। মানে এটা আপনি প্রিন্টে আসবে না। হ্যাঁ, এটা জাস্ট আপনার ডিজাইনটা বোঝার জন্য এখান থেকে অ্যালাইনমেন্ট এই ব্যবহার করতে পারেন, এই জন্য এটাকে বলে গ্রিড। আর এটা যখন আমার ভালো লাগবে না, এটা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না ডিজাইনের মধ্যে। কোথায় ছিলেন, ঘুমিয়েছিলেন? ভিউতে গিয়ে এই যে এখন এখন হাইট আসছে, হাইট দিলে এটা চলে যাবে, আবার শো দিলে আসবে। ঠিক আছে, ওকে, এটাই হচ্ছে গ্রিড, এটাকে বলে গ্রিড। এটাও দরকার হয় কম। তো গাইড গ্রিড নিয়ে পর্যন্তই, সবাই ক্লিয়ার? গাইড আউটলাইন কালারটাকে কি বলে? স্ট্রোক বলে। আমরা এখন স্ট্রোক নিয়ে কি কি করা যায় দেখবো। স্ট্রোকের একটা প্যানেল আছে, এখানে আছে, এখানে নাই, এই যে আছে, এটা এটা এখানেই থাকে, এই যে স্ট্রোক। যাই হোক, স্ট্রোক নিয়ে দেখেন, এই প্যানেল থেকে আপনারা যখন প্যানেলটা ওখান থেকে আনবেন তখন কিরকম আসে দেখেন। এইভাবে আসে। প্রথম ডিফল্ট অবস্থা আনলে এরকম থাকবে, ডিফল্ট অবস্থা আনলে প্যানেলটা এরকম থাকবে। এটা এখানে ডাবল ক্লিক করলে ছোট বড় মানে অপশন কিছু হাইট থাকে, কিছু আবার ওপেন করা যায়। ঠিক আছে, এখানে ডাবল ক্লিক করলে তো এটাই হচ্ছে ফুল প্যানেলটার ফুল অপশনটাই হচ্ছে এটা। তো এটা থেকে কি কি হয় দেখি। মোটা চিকন করতে কিভাবে, এই যে আমরা এখান থেকে পয়েন্ট বাড়াবো, এখান থেকে কমাবো, এই অপশনটা এখানেও আছে। ঠিক আছে, এখান থেকে বাড়াতে পারবো, কমাতে পারবো, যেরকম ইচ্ছে ওরকমই করতে পারবো। আপনাদের সামনের ক্লাসে এই টুলসটা থাকবে। এই টুলসটা ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটার জন্যই খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টুলস। আপনার ডিজাইনার হতে হলে এই টুলসটার ইউজ প্রপারলি জানতে হবে, শুধু জানলে হবে না। এমনকি এটার নাম পেন টুল। এই টুলসটা এমনকি আপনাকে দেখাই দিলে আপনি পারবেন না, মানে করতে পারবেন কিন্তু সুন্দর করতে পারবেন না। এটা নিয়ে মিনিমাম ক্লাস থাকা উচিত 2-3টা, যদিও সেটা আমাদের হয়তো হবে না, কিন্তু এটা নিয়ে আপনারা বাসায় অবশ্যই অনেক অনেক প্র্যাকটিস করবেন। একবার দেখাই দিব পারবো, একবার করবেন হবে না। আপনি ফটোশপে এটা অনেক অনেক দরকার হবে, অনেক অনেক দরকার, এটা লাগবেই মাস্ট, এটা ছাড়া হবেই না। এটা সামনের আজকে ক্লাসে হয়তো সময় হবে না, পরের ক্লাসে থাকবে, এটা নিয়ে 2টা ক্লাস থাকবে। ঠিক আছে, এবং কি এটার উপরে আমরা কিছু প্রজেক্ট দিয়ে দিব, আপনারা এটা দিয়ে করে এনে দিতে হবে আমাদেরকে, কিংবা আপনাদের গ্রুপ পেজে আপলোড করে দিবেন। যাই হোক, তো এটা হচ্ছে স্ট্রোক কালার এখন, তাই তো? স্ট্রোক নিয়ে কি কি করা যায় দেখেন। আমরা একটা লেখার উপরে যদি এরকম কোনো ডিজাইন থাকে, অনেক সময় দেখবেন এরকম লেখার নিচে একটা স্টেপ থাকে, থাকে না?
আবার স্টেপ গুলো দেখেন এই পাশে কিরকম সমান, তাই না? এই পাশটা রাউন্ড করে কিভাবে, এরকম রাউন্ড থাকে না অনেক সময়, এই পাশটা রাউন্ড করতে এই যে এখানে দেখেন এটা হচ্ছে ক্যাপ, এটাকে আমি ক্যাপ করাই দিব, রাউন্ড ক্যাপ। এই দুই পাশেই হচ্ছে, এটা প্রত্যেকটা মানে এটাকে পাত বলে, আসলে পেন টুল দিয়ে যে কাজগুলো করা হয় এটাকে বলে পাত, ঠিক আছে? তো পাতের প্রত্যেকটা পাতের প্রথম এবং শেষের অংশটায় এইটা দিয়ে রাউন্ড হয়, ঠিক আছে? পরেরটা দিয়ে সমানই হয়, যাই হোক এটা এখন বুঝবে না, এটা পরে বুঝাইতেছে। তো আমরা দুই পাশে রাউন্ড করব কিভাবে, ক্যাপ থেকে। তারপরে এই যে কর্নার, তার পরের অপশনটা কি কর্নার। কর্নার আসলে এই সিঙ্গেল পাতের ক্ষেত্রে না, কর্নার হচ্ছে এরকম চার কোণার অবজেক্টের ক্ষেত্রে, কিংবা এই যে এই কর্নার গুলা, মানে এক কথায় কর্নার যেখানে যেখানে হয়। এখানে কর্নার কোনটা কোনটা বলেন তো? এখানে এটা হচ্ছে কর্নার, এটা কর্নার, এটা কর্নার, এটা কর্নার, ঠিক আছে? এগুলো হচ্ছে কর্নার। তো এই কর্নারের অপশন, কর্নার থেকে কি কি করা যায় দেখেন, কর্নার গুলোকে এটা আমরা সিলেক্ট করলাম, এটা একটু বড় করে দেখাই আমি, যেটা কি রাউন্ড জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্টের ওখানে রাউন্ড, এখানে এখন কিরকম আছে সমান, আমি এটাকে রাউন্ড দিব, কি হলো শুধু এটা না, আমার প্রত্যেকটা জয়েন্টই রাউন্ড হয়েছে, এখানে 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 প্রত্যেকটা জয়েন্ট রাউন্ড, এখানেও যদি দেই হ্যাঁ রাউন্ড হয়েছে। আবার শেষেরটাই কি হয় দেখেন, উপরের অংশটা কেটে যায়, এরকম ডিজাইন দেখি না মাঝে মধ্যে, ফ্রেম থাকে, এগুলো দিয়ে আসলে ফ্রেমে কাজ করা, ফ্রেম থাকে অনেক এরকম। তো যাই হোক স্ট্রোক থেকে এরকম করা যায়, এগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তারপরে যে নিচের অপশনটা, এটা কি অ্যালাইন, অ্যালাইন স্ট্রোক, স্ট্রোকেরও অ্যালাইন আছে। অ্যালাইন বলতে কি দেখেন, আমার মূলত শেপটা হচ্ছে কিন্তু এই, আর ওখানে কালারটার জন্য কি বোঝা যায় না নাকি, কালারটা একটু চেঞ্জ করে দিই, এখন বোঝা যায়? আমার অবজেক্টটা হচ্ছে এটা, আমার এটা এখন আউটলাইনের স্ট্রোকটা অনেক বেশি, এই জন্য দুই পাশে এটা বাড়তে থাকে, দেখেন দুই পাশে বাড়ছে, কমালে আবার দুই দিক থেকেই কমে, বুঝা যায়? আর আমি যদি এটাকে ফিল কালার করি, স্ট্রোকটা বাদ দেই, স্ট্রোক নাম করতে হয় জানান তো এগুলো। এখন দেখেন এটা ঠিক এই পর্যন্ত, আমার নিচের ফিল কালারটা এই পর্যন্তই আসবে, আবার দেখেন, ঠিক আছে? মানে এটাই হচ্ছে আমার অবজেক্ট হচ্ছে এটা, কিন্তু আমি স্ট্রোক মোটা চিকন করাতে এটা দুই পাশেই বাড়ে। এখন যদি আমার এরকম হয় যে আমি ভেতরে বাড়াবো না, শুধু বাইরে বাড়বে, ভেতরে আমার যতটুকু আছে অতটুকুই থাকবে, তখন কি করবো, এটা দিব আউটসাইড। আমার আসলে এটা হচ্ছে অনেক বড় একটা সুবিধা, আমরা যখন যেখানে মাছটা ধরি ওটা নাম আসে, ওটা দিয়ে কি 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 করা যায় তখন আমরা দেখলে অনেকে বুঝতে পারি, তাই না? অনেক সুবিধা। তবে আমি আগে প্রথম দিনে আপনাদেরকে হয়তো বলেছি যে যখন যেখানে ক্লিক করবে সেটা নামটা পড়বেন, এতে মনে থাকবে। তো ঠিক আছে, এটা বোঝা গেল। এখন দেখেন, এখন এটা দেখেন সিলেকশনটা হচ্ছে কি, এখানে আমার স্টোরটা কোথায় গেছে, আউটসাইডে গেছে, তাই তো? এখন যদি আমি ইনসাইডে ঢুকাইতে হয় শুধু ইনসাইডে থাকবে, বাইরে যাবে না, তখন এই যে মাঝখানেরটা এখানে ধরলেই এই যে অ্যালাইন স্টোর টু ইনসাইড। ক্লিয়ার সবাই? বিভিন্ন ডিজাইনে থাকে, কিংবা লেখার নিচে অনেক এরকম ডট ডট কিংবা এরকম ড্যাশ, ড্যাশটা বুঝি সবাই নাকি, ড্যাশ ড্যাশ দেওয়া থাকে, যে এটাও করে এখান থেকেই। ড্যাশটার জন্য দেখেন একটা অপশন আছে ড্যাশ লাইন, আমি এখানে ক্লিক করব, এগুলো ড্যাশ ড্যাশ হয়ে গেছে, মানে আমার অবজেক্টটা যেরকমই থাকবে ওইটাই ড্যাশ ড্যাশ হবে। এখানে আরেকটা জিনিস দেখেন, এটার প্রথম এবং শেষেরটা ছোট, বাকিগুলো এক সমান, তখন কি করবো, সব যদি এক সমান রাখতে হয় এই যে এটা দিব, এখন দেখেন সবগুলো এক সমান। আর যদি দেখেন এই কর্নারটা দেখতে ভালো লাগতেছে, এক একটা কর্নার এক এক রকম, এটা সিলেক্ট করে
কি ব্যাপার, এটা একটাই দেখায় কেন? এটার জন্য। আচ্ছা, ড্যাশ দেওয়ার সময় আমরা এটাই ইউজ করব, এটা মাঝখানে রাখবো আমাদের পয়েন্টটা। এখন দেখেন, এখন কর্নার, চারটা কর্নারই একরকম, ঠিক আছে? এখান থেকে চেঞ্জ করা যায়। এগুলো দিয়ে দিয়ে দেখবেন কোনটা দিয়ে কি হয়, এগুলো দিয়ে দিয়ে দেখবেন। সফটওয়্যার নিয়ে নিজে নিজেই খেলা করেন, যাই করেন করবেন, কোনো প্রবলেম নাই। কি হবে, সেটিংটাই হয়তো নষ্ট হবে, তখন কি করবেন? সেটিং নষ্ট হয়ে গেলে কন্ট্রোল কে দিবেন, এই যে রিসেট অল আর্নিং ডায়লগ এখানে দিয়ে দিবেন, আবার ডিফল্ট প্রথম যেরকম ছিল ওরকম চলে আসবে, ঠিক আছে? তো যাই হোক, আবার যদি এরকম দরকার হয়, আমার এখানে গ্যাপটা আরো বাড়ানো দরকার, মাঝখানের গ্যাপটা, তখন এই যে আমি এখানে দেখেন গ্যাপ আছে, গ্যাপ থেকে আমি এখানে 10 দিলাম, কমবে বাড়বে আপনি যেরকম ইচ্ছে এরকম করতে পারেন, গ্যাপ গুলো যতটুকু আপনার দরকার মনে করবেন, ঠিক আছে? অনেক ডিজাইনের ক্ষেত্রে এই স্টেপ গুলো এরকম থাকে, দুই পাশে অনেক চিকন থাকে, মাঝখানটা একটু মোটা থাকে, থাকে না? এটা করতে হয় কিভাবে? সিলেক্ট করব, এই যে প্রোফাইল, প্রোফাইল থেকে, আচ্ছা ইউনিফর্ম থেকে এখানে যেটা দিব ওরকমই হবে। আবার এখান থেকে আমি চাইলে একটু আরো চিকন করতে পারি, যেটা দিব আমি ওরকমই হবে। এখানে অনেক রকম আছে, হ্যাঁ, এগুলো ডিফল্ট ভাবে দেওয়াই থাকে। এখন এখানে দেখেন, এখানে আমার এই দিকটা হচ্ছে একটু মোটা আর এই দিকটা চিকন। আমি যদি মানে উল্টাইতে চাই, এই পাশটা থাকবে চিকন, এই পাশটা থাকবে মোটা, কি করবো? রোটেট করে দিব। রোটেট ছাড়া আরো সহজ ভাবে করা যায়, এই যে এখানে পাশে আর একটা অপশন আছে, লিভ অ্যালোন, আমি এটা ক্লিক করলাম। আপনি রোটেট সবগুলো করতে পারবেন না, আপনারা, আমরা যখন কোনো এনিমেল টাইপের কোনো ক্যারেক্টার ক্রিয়েট করি, তখন এরকম ভাবে ওদের মাঝখানে এরকম ভাবে দিই, তখন ওটাতে আমরা দুই পাশটাই কি করি, এরকম চিকন করে দিই, এরকম দিই। এতে যদি চিকন না করি, তখন মনে হয় যে আলাদা কিছু বসানো, কিংবা শার্টের ডিজাইন করতেছি, শার্টের মাঝখানে যে ভাঁজটা পড়ে না, এই ভাঁজগুলো বোঝার জন্য এগুলো দেওয়া হয়। এগুলো দিলে দুই পাশটা যদি চিকন করে দেওয়া হয়, তখন মনে হয় যে রিয়েল। আর যদি এমনিতে আমরা দুই পাশটা চিকন না করি, তখন মনে হয় যে আলাদা কিছু একটা আরেকটা কালার বসানো। তো সেক্ষেত্রে আমি যদি এখানে দেই এক পাশ চিকন আর এক পাশ মোটা, তখন কি করবো? আমি কি এটাকে ঘুরে দিলে আমার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে না? তখন ঘুরাইলে রোটেট করলে হবে? হবে না। তখন আমরা এখান থেকে দিব, এখানে দিলে দেখছেন এই পাশটা চিকন হয়ে গেছে, এই পাশটা মোটা হয়ে গেছে। এইভাবেই করা যায় এগুলো। আরেকভাবেও করা যায়, ওটা হচ্ছে আপনার যেখানে যতটুকু ইচ্ছে অতটুকু করতে পারবেন, একটা টুলস ইউজ করতে হয় তখন। এই যে এই টুলসটা, হোয়াইট টুলস, এটা থেকে যে এই পয়েন্টে ধরে ডাবল ক্লিক করবেন, এই ডায়লগ বক্সটা আসবে, তখন এখানে আমি এই যে জিরো দিলাম, এটা চিকন হয়ে গেছে। আবার মাঝখানটা আমি একটু মোটা করব, 5 দিলাম, ওই খোদা এটা এত মোটা কেন? এটা ইঞ্চিতে নিচ্ছে, এই জন্য। আমরা পয়েন্ট দিয়ে রাখবো সব সময়, ইলাস্ট্রেটর ইউজ করার সময় সবসময় পয়েন্ট দিয়ে রাখবো, ঠিক আছে? মাঝখানটা একটু মোটা করলাম, আবার এটা, হ্যাঁ, ওখানে ডাবল ক্লিক করলে যে পয়েন্টে আমরা ডাবল ক্লিক করব, সেখানে এই ডায়লগ বক্সটা আসবে। এখানে আমার ঠিক যত পয়েন্ট দরকার আমি ওভাবে দিতে পারবো, ঠিক আছে? সাবধানে এভাবে। যাই হোক, তো এইভাবেই করতে হয় এগুলো। এই টুলসটার কাজ হচ্ছে আসলে এটাই, আর আরেকটা কাজ আছে এই টুলসটার, সেটা দেখাই দিই।
এই দেখেন মাঝখানে ক্লিক করে এই যে ড্র্যাগ করলে এটা কি হচ্ছে দেখছেন, মোটা হতে থাকে, যতটুকু ইচ্ছে করা যায়। ক্লিক করে এভাবে টানবেন। আবার যেখানে আমি যদি এখানে করতে চাই এখানে করব, এখানে যেখানে ইচ্ছে আপনি ওখানেই করতে পারবেন। নৌকা পাল বানায় এইভাবে। আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছি, আমরা কিন্তু আপনাদেরকে ডিজাইন ক্রিয়েট করতে হয় কিভাবে সেটা দেখাচ্ছি। হ্যাঁ, পুরোপুরি এখনো ডিজাইন দেখাচ্ছি না। তো এইগুলাই আগে শিখেন, পরে আপনি নিজেও করতে পারবেন অনেক ডিজাইন। একটা ডিজাইন দেখবেন, আপনি যদি জানেন কোন কি টুলস ইউজ করে আমার করতে হয়, তখন আপনি নিজেই করতে পারবেন। হ্যাঁ, পরে রিডিং করে ভালো উদাহরণ দিচ্ছে। যাই হোক, তো আমরা ঠিক আছে এইভাবেই করবো এগুলো। এই টুলসটার কাজ হচ্ছে এই দুইটাই। স্টক নিয়ে মোটামুটি সবাই ক্লিয়ার? স্টক ক্লিয়ার সবাই? 6টা বাজে। কালার নিয়ে আপনাদেরকে কিছু বলা হয়েছে আগে। কালার কোনো ক্লাস করানো হয় না, জাস্ট আজকে একটু ধারণা দেই কালার নিয়ে, টাইমও শেষ আজকে। এটা তো বলা হয়েছে ফিল কালার, স্টক কালার। আচ্ছা, ফিল কালার স্টক কালার তো এখান থেকে করতে হয়, আমরা জানি তাই না? আমাকে যদি বলা হয় একটা মানুষ বানায় দিতে, মানুষের কালার কিরকম হয় আমরা জানি না। আমরা কি করব, গুগল থেকে হেল্প নিতে পারবো। গুগলে আপনি যদি গিয়ে লিখে দেন ম্যান কালার, আসবে। যাই ভুল তো জানেনি, ভুল হইলেও চলে আসে, কাছাকাছি লেখা থাকলে চলে আসে। তো আমাদের ইলাস্ট্রেটর থেকেও আসে। ইলাস্ট্রেটর থেকে কালারের সোয়াচ আছে একটা, দেখেন একটা প্যানেল আছে কালার সোয়াচ। এই যে সোয়াচ থেকে আমরা কালার দিতে পারবো। এখানে ডিফল্ট ভাবে আসলে কেউ বলতে পারবেন 100% ইয়েলো কালার কোনটা? পারবেন না। রেড কোনটা? পারবেন না। এটা আপনারা ক্লায়েন্ট হয়তো অনেক সময় আপনাদেরকে যে এই কোডটা দিয়ে দেয়, এটাকে বলে হ্যাক্স কোড। এই কোডটা দিয়ে দেয়, এই হ্যাক্স কোডটা দিয়ে দেয়, তখন আপনি দিয়ে দিবেন ক্লায়েন্টের কালার যেরকম ওটা দিয়ে দিবেন। কিংবা এই যে 8 GB এখান থেকে এইভাবে দিয়ে দেয়, এই কোডটাই বেশি দিয়ে দেয়, তাই না ভাবি? এই হ্যাক্স কোডটাই দিয়ে দেয়, আমরা এখানে বসাই দিলেই কালারটা হয়ে যায়। হ্যাঁ, ওখানে ওরা যে ডকুমেন্টটা আপনাকে দিবে, লিখে দিবে রিকোয়ারমেন্ট গুলা, ওখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। শুধু যেভাবে পেস্ট করে দিলেই দিয়ে ওকে দিবেন, কালারটা চলে আসবে। আর এমনিতে এখানে ডিফল্ট ভাবে আমি নিজেও কিছু রাখতে পারি। কালার আমার সবচেয়ে যে কালার গুলো বেশি ইউজ হয়, এখান থেকে আমরা নিউ তো দিলেই, এই যে যেমন আমার এখন এই কালারটা এখানে আছে, আমি এটাতে রেখে নিউ দিব। এই যে এখানে আছে, আমি এই কালারটার একটা নামও দিতে পারি, কিংবা চাইলে আবার একটু কারেকশনও করে দিতে পারি। ওকে দিব, এই যে এখানে কালারটা চলে আসছে। আমি সবচেয়ে যে বেশি কালার যেগুলো ইউজ করবো, সবচেয়ে বেশি যে কালার গুলো ইউজ করবো, ওগুলো আমি এভাবে সাজায় রাখতে পারি। ঠিক আছে? তো এখান থেকে রেড হোয়াইট ইয়েলো দিবেন, এটাই হচ্ছে 100% ইয়েলো, এটা 100% রেড। মানে এখানে এভাবে ডিফল্ট ভাবে যেগুলো দেওয়া আছে ওগুলো 100% কালার গুলো। তারপরে আবার না, রেড আসলে একটু লাইট ডিপ হলে তো আর 100% থাকে না। এটা ইউজ করতে পারি। আর 100% রেট আপনি করতে করতে নিজেই বুঝে যাবেন এখান থেকে কোথায় গেলে 100% রেট হয়। যে ওগুলো আসলে আপনি যত বেশি ঘাটাঘাটি করবেন ততই শিখবেন। আমরা আপনাদেরকে 2 ঘন্টা যা বকবক করি, আপনি এটা যদি পুরোপুরি ভাবে নিতে হয় আপনার 5-6 ঘন্টা দিতে হবে সময়, সেটা তো দিতে পারবেন না। যাই হোক, তো এই জন্যই বলি একদম চিন্তা না করে যতটুকু এগুলো আগে নেন, পরে অনেক অনেক ভালো ভালো ডিজাইন আপনি এই করতে পারবেন। এখনই ডিজাইন ক্রিয়েট না করে কিভাবে করতে হয় সেটা শিখেন। ওকে, তো এখানে কালার কিছু ডিফল্ট ভাবে দেওয়া থাকে, আপনি চাইলে আপনি কালার কিছু অ্যাড করতে পারেন আপনার মতো করে। হ্যাঁ, আবার এটাকে আপনি ডিলিটও করে দিতে পারেন। এটা প্রয়োজন নাই, এটা ডিলিট করে দিবেন। এটার প্রয়োজন নাই, এই যে দেখেন এটা হচ্ছে কি, হ্যাঁ, এটাকে আপনি এখান থেকে ক্লিক করে এনে এখানে ছেড়ে দিবেন, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে?
আরেকটা মজার বিষয় দেখি, এখন মানুষের কালার কিরকম হয় এটা আমরা তো কেউ জানি না, জানি? এই যে দেখেন ওপেন সার্চ লাইব্রেরি, এখানে অনেক ধরনের কালার আছে, শুধু মানুষের কালার না, ন্যাচারাল কালার কিরকম হয়, তারপরে এই যে স্কিন টোনটা হচ্ছে মানুষের কালার, স্কিনের কালারটা কিরকম হয়, এগুলো হচ্ছে স্কিন কালার। অবশ্যই এখানে যে কালার গুলো দেওয়া আছে, আমার কালারটা নাই, ব্ল্যাক কালারটা দেওয়া থাকলে হয়তো আমার কালারটা হইতো। যাই হোক, এগুলো ফর্সা মানুষদের জন্য, তবে নিগ্রো কালার করা যায় এখান থেকে। আমি তার নিগ্রো না, কালো। অ্যাডোবিতে জানাই দেবো ভাই আমার কালারটা নাই। হ্যাঁ ভাই করতে হবে। আচ্ছা এখানে দেখেন এই যে ফুডের কালার কিরকম হয়, ফুডস এখান থেকে আমরা নিতে পারবো। আমরা যখন একটা ডিজাইন করব, কালার নিয়ে কনফিউশনে পড়বো, তখন কি করব, এখান থেকে আমরা প্যানেল থেকে নিয়ে নিব। ঠিক আছে? তারপরে এই যে বীজ কালার আছে, কই জানি দেখলাম, হ্যাঁ এই যে বীজ কালার, আমি আসলে এর অনেকগুলো চলে আসছে, এতগুলো হওয়ার কথা না। বীজ কালার হচ্ছে এই পর্যন্ত, এতগুলো একসাথে কেন হচ্ছে জানি না। যে বীজ কালার দেখেন, এগুলো হচ্ছে বীজের বালি কিংবা মাটি কালার, আর এগুলো হচ্ছে পানি কালার। এখানে আসলে অনেক কিছু চলে আসছে একসাথে। এটা কালকে ক্লাস ছিল, একই ধরনের ক্লাস আরেকটা ব্যাচের, ওনাদেরকে দেখাইছিলাম, তো ওগুলো আবার সাথে চলে আসছে। যাই হোক, তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের ন্যাচারাল কালার কিরকম হয়, এখান থেকে আমরা এই যে এই অপশনটা থেকে ক্লিক করব, এখানে গিয়ে ওপেন সোর্স লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন কালার আমরা নিতে পারবো। কালার কোনটা কিরকম হওয়া দরকার ওরা ডিফল্ট ভাবে কিছু দিয়ে রাখে, এগুলো আমরা এখান থেকে নিতে পারবো। আর তারপরে যদি ক্লায়েন্টে বলে যে না হয় নাই, তাহলে আমরা গুগল হেল্প নিব। তাও যদি না হয়, তখন বলবো যে তুমি কালার কোডটা দিয়ে দাও। ঠিক আছে? তো কালার অবশ্যই একটা ডিজাইনের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কালার ভালো না লাগলে চোখে তো অবশ্যই ভালো লাগবে না। আর এইগুলা খেয়াল রাখবো, কালার সব কালারের সাথে সব কালার যায় না। আমরা একটা ডিজাইনে 2-3টা কালার বেশি ইউজ করব না। যদি বেশি ইউজ করি তাহলে কি ডিজাইন হবে? আমার বসের ডায়লগ নীলক্ষেত ডিজাইন হবে। নীলক্ষেতের ডিজাইন সম্পর্কে কারো আইডিয়া আছে? নাই? কেউ ডিজাইন করেন নাই কখনো? যাই হোক, নীলক্ষেতের ডিজাইন হচ্ছে অনেকগুলো কালার থাকে, কেমনি খুশি আপনারা করে দেয়, যদি দেখবেন কোনো অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। যাই হোক, তো আমরা অবশ্যই 2-3টা কালার বেশি ইউজ করব না। আর খেয়াল রাখবো যাদের ব্যাকগ্রাউন্ডটা যদি ডিপ কালার থাকে, উপরের কালার গুলো একটু লাইট দিব। ব্যাকগ্রাউন্ডটা ডিপ কালার হলে টেক্সটের কালার গুলো লাইট কালার দিব। অনেকেই দেখছি আপনি অ্যাসাইনমেন্টে লেখা টিকা দিছে ফটোশপে বেশি, জিআইটি লিখছে, কিন্তু জিআইটি লেখাটা বুঝাই যায় না, মানে ব্যাকগ্রাউন্ড কালারের মতো হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডও ডিপ, জিআইটি কালারটাও ডিপ। খেয়াল, যাই হোক, এটা এই জন্য বলে দিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জেপিজি তো সবাই করতে পারেন। আপনারা যখন অ্যাসাইনমেন্ট গুলো গ্রুপে পোস্ট করেন, অবশ্যই জেপিজি করেন। অনেকের যে ইয়াগুলো বোঝাই যায় না, ফেটে যায়। জেপিজি কিভাবে করেন বলেন? আজকে এই পর্যন্ত এসে, আচ্ছা তার আগে বলি, সার্চ নিয়ে সবাই ক্লিয়ার? ক্লিয়ার, সবাই ক্লিয়ার? আচ্ছা, আজকে এখন যেটা বলবো এটা বলেই শেষ। তো আমরা জেপিজি কিভাবে করি? এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আয়াস। আসলে আপনাদেরকে পুরোপুরি একটা জেপিজি করে দেখানো হয় নাই, আমি এটা করব। জেপিজি এক্সপোর্ট, তারপর কোথায় যাব? এক্সপোর্ট আয়াস। এখন আমি কোথায় রাখবো? লোকেশনটা থাকছে, তাই তো? আমাদের ব্যাচ 2 না 3? আমি 3 এখানে রাখবো। তারপর কি করব? সেভ এজ টাইপে গিয়ে জেপিজি দিব। জেপিজি দিতে পারি, পিএনজি দিতে পারি। যাক, আমরা জেপিজি দিব আপাতত। এটাই শিখি, আপনাদের সামনে একটা ক্লাস থাকতেছে এটার উপরও। তো জেপিজি এখান থেকে করবো। এখন দেখাচ্ছি, কারণ অনেকেরই ডিজাইন গুলো জেপিজি করার পরে ওই কোয়ালিটি নষ্ট হয়ে যায়, এই জন্যই দেখাচ্ছি। তারপরে অবশ্যই আমরা এটা ইউজ আর্টবোর্ডটা দিয়ে দিব। এটা কেন দিব? এটা যদি আমি না দেই, আমার এই ডকুমেন্টে যতগুলো যাই থাকবে, আর্টবোর্ডের বাইরেও যা থাকবে, সবগুলো মিলে একটা ইমেজ হবে। তো এটা দিয়ে দিলে আমার আর্টবোর্ডের ভিতরে যতগুলো থাকবে অতগুলো হবে। আর আমি যদি একটা ডকুমেন্টে একাধিক আর্টবোর্ড ইউজ করি, সেক্ষেত্রে আমি অন দিয়ে রাখলে
প্রতিটা আর্টবোর্ডে আলাদা আলাদা জেপিজি হবে। আর যদি আমি চাই যে আমি শুধু নাম্বার দিয়ে রাখতে পারি, যে রেঞ্জ থেকে আমি এখানে যে নাম্বারটা দিয়ে রাখবো ওই নাম্বারটা আর্টবোর্ডটাই আমার জেপিজি হবে। আমি অল দিয়ে রাখলে অল হবে। আচ্ছা আমি অল দিলাম, তারপরে আমি এক্সপোর্টে দিব। এক্সপোর্টে দেওয়ার পর আচ্ছা আপনারা তো সবাই জেপিজি কম বেশি করছেন, যেহেতু যারা অ্যাসাইনমেন্ট দিবেন সবাই করছেন না জেপিজি। এখানে এসে কি করছেন বলেন? ওকে, আর কিছু করার নাই। এটাই তো আমি আচ্ছা আমরা যেহেতু এইগুলো আমরা প্রিন্ট করতেছি না, তাহলে অবশ্যই আমরা ডকুমেন্টে 8 GB তে রাখবো। 8 GB কালারটা কিন্তু অনেক রিচ কালার, এটা দেখতে ভালো লাগে 8 GB কালারটা। তাহলে আমরা কি করব, অবশ্যই 8 GB রাখবো, ডকুমেন্টে 8 GB রাখবো। আর ডকুমেন্টে যখন 8 GB থাকবে এখানে এমনিতে 8 GB শো করবে। আচ্ছা এখন আমি 8 GB দিয়ে দিলাম। তারপরে কি করছেন, আর কেউ কিছু করছেন? হাই দিছেন, আর কিছু করছেন? আর না, রেজুলেশন কে চেঞ্জ করছেন? কে করেন নাই বলেন? সবাই করছেন। অবশ্যই রেজুলেশনটা 300 দিবেন, 300 ppi। না, এই রেজুলেশনটা কম দেন এই জন্যই ফেটে যায়। ঠিক আছে, অবশ্যই এখান থেকে 300 ppi দিবেন। এখন আমরা ওকে দেই। এটা যদি সিলেক্ট করে দেন আরো ভালো। এটা হচ্ছে আপনার কালার প্রোফাইল, এটা আপনার যতগুলো সাইডেই দেন কালারটা ঠিক রাখবে। যাই হোক 300 ppi দিয়ে রাখবো, কোয়ালিটি হাই দিয়ে রাখবো। এখান থেকে দিলে হয় হাই না, ম্যাক্সিমাম দিব, সর্বোচ্চ। ঠিক আছে, সর্বোচ্চটা দিব যখন একটু বেশি দেই, কম দিব কেন। আর 8 GB রাখবেন, যেহেতু আমরা ইয়াতে রাখতে আমাদের প্রিন্ট দিতে যাবে না, অবশ্যই আমরা ডকুমেন্ট নেওয়ার সময় 8 GB করে নেব। আর 300 ppi রাখবো। ঠিক আছে, তারপর আমরা ওকে দিব। হয়ে গেছে। হয় নাই কেন? আচ্ছা আবার করি, লোকেশনটা কি ঠিক মতো দেই নাই? এই যে এখানে আসছে, এটা হচ্ছে ব্যাচ 2, আপনারা তো ব্যাচ 3 না? আচ্ছা আচ্ছা, আর লোকেশনটা ঠিক করে দিব, যেখানে রাখবো ওখানে দেব। আমি ব্যাচ 2 তে দিয়ে দিছি না? এই যে ব্যাচ 3 তে দিলাম, ক্লাস 3। ওকে, ক্লাস 3 এটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। এক্সপোর্ট সিএমওয়াই কে, এটা প্রথমে একবার আমরা যারা আপডেট ভার্সন ইউজ করি একবার হাই করে দিলে তারপরে হাই থাকে। এটা চেঞ্জ করতে হবে। 300 দেওয়ার প্রথম 300 ppi দিছি, এটা 300 ppi থাকবে যতক্ষণ আমি আরেকটা চেঞ্জ না করব। তারপরে ওকে দিয়ে দিব। আর 8 GB করার সময় এই কালারটা অবশ্যই সিলেক্ট করে দিবেন, এই অপশনটা। তারপরে ওকে দিব। এখন ব্যাচ 3 ক্লাস 3 এই যে এবার আসছে। এখন দেখেন এটা আপনি যত বড়ই করেন রেজুলেশন নষ্ট হবে না। আপনাদের ওখানে দেখতে হয়তো ভাই স্ক্রিনের জন্য ফাটা ফাটা লাগে, কিন্তু অ্যাকচুয়ালি এটা নষ্ট হয় নাই। ঠিক আছে, তো জেপিজি করার সময় এভাবে করব। সবাই অ্যাসাইনমেন্ট দিব। আপনি গত ক্লাসে ছিলেন না, অ্যাসাইনমেন্ট জমা না দিলে 50 টাকা ফাইন। আর দুই একজন মিস করবেন। কেন মিস করবেন? তাহলে আমরা টাকাটা একটু খেতে পারবো। মিস করেন মাঝে মধ্যে, সবাই দিয়ে দিলে তো হবে না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।